নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নিজস্ব। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পেছানো কল্যাণকর নয়, মন্তব্য আব্দুল্লাহ আউয়াল মিন্টুর। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ। এবং ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দেশের চলমান অস্থিরতা কমাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউয়াল মিন্টু। গুলশানের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচন পেছানো দেশের জন্য কল্যাণকর নয়। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উইএবের উদ্যোগে নারী বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউয়াল মিন্টু। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির নেতা বলেন, নির্বাচন পিছালে দেশে আর অস্থিরতা বাড়বে। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। জানান, কোন দলের ইচ্ছের অধীনে নয়, জনগণের ইচ্ছায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ওনারা একটা দিনই চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, সংবিধানের আপনার নতুন সংবিধান চাইতে পারে। সেটা জনগণ যদি চায়, যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায়, আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। পরে মেলায় দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। অবশেষে দুদকের করা সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। এই মামলায় 2013 সালে নিম্ন আদালতে তারেক রহমান খালাস পেলে উচ্চ আদালতে তা বাতিল হয়। পরে মামলা গড়িয়ে যায় আপিল বিভাগে। সর্বশেষ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খালাস দেন। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। অর্থ পাচারের মামলায় 2013 সালে প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসাবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা।
যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই, এই দুদক যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় 15 রমজানের পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও নির্দেশনা দেন নৌপরিবহন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ঈদযাত্রায় নৌপথে নির্বিঘ্ন করতে প্রতিবারেই বিআরডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীজনদের নিয়ে কয়েক দফা বৈঠক করে নৌপরিবহন মন্ত্রণালয়। এসব বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয় কোনোভাবেই দুর্ভোগে পড়বে না যাত্রী, কিন্তু বাস্তবে এসবের তেমন কিছুই ঘটে না। তবে এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এ সরকারের কাঁধে এটি প্রথম ঈদ। এবার কি ফুটবে সেই আশার আলো? নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে এরই মধ্যে সচিবালয়ে লঞ্চ মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বৈঠক শেষে নানা নির্দেশনা দেন তিনি। জানান, ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সরকারের আইনের উপর সর্বোচ্চ ক্ষমতা পৃথিবীতে কারণেই জানিয়ে 15 রমজানের পর থেকেই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দেন তিনি। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অহেতুক লঞ্চে তল্লাশি না করতে আইনশৃঙ্খলার প্রতি আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরপির বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। 11টা 5 মিনিটের দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরে আগুন নেভাতে 5টি ইউনিট সেখানে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বাচল 300 ফুট সড়কের বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি পার্কিং ও মহাসড়কের চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের বাসিন্দারা দুপুরে কুড়িল বাস কাউন্টার এলাকায় এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন নূর মোহাম্মদ সজীব, মাশফিকুজ্জামান, ছাত্র প্রতিনিধি রেজাউল করিম সহ অন্যরা। বক্তারা বলেন, গাজীপুরের নাম্বারযুক্ত সিএনজি ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রকাশ্যে চলাচল করছে। এসব সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব নিয়ে পুলিশ বাধা দিলে গতকাল কাঞ্চন সেতু এলাকায় পুলিশের উপরে হামলা করে অবৈধ সিএনজি চালকরা। তাই অবিলম্বে অবৈধ সিএনজি বন্ধের দাবি বিক্ষোভকারীদের। একটি ঘটনা অকারেন্স ঘটেছে বিভিন্ন রকমের। তারা গতকাল সেখানে অবৈধ সিএনজি পার্কিং এর জন্য পুলিশ সেখানে বাধা দিলে এবং ছাত্র জনতা সেখানে বাধা দিলে সিএনজি সিন্ডিকেট মিলে সেখানে পুলিশের উপর হামলা করে। আমাদের বিআরটিসি থেকেও আমরা ওদেরকে বুঝিয়ে বলছি যে ভাই এখানে আপনারা এইভাবে থাকলে আপনাদের হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে। এই এলাকায় যত সিতে যাওয়া হয় এই অবৈধ সিএনজির মাধ্যমে, আর এই হাইওয়ে রোডে
কোনো সিএনজি পারমিট দেয় নাই, কেন এই সিএনজি গুলো চলতেছে এটা আমি বুঝতে পারতেছি না। এটা আর কি গতকালকে যারা ওরা সিএনজি ওয়ালারা এই যে আপনারা শুনছেন কাউন্টারে পুলিশের মারধর করছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত রামপুরা থানাধীন হাজীপাড়া বালুর মাঠে কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলম ও আল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও অভিযান চালানো হবে। আজ আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ নং ওয়ার্ডে রমজানের উপহার সামগ্রী বিতরণকালে সব কথা বলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বকর, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ সহ নেতাকর্মীরা। অবৈধ ফুটপাত দখল মুক্ত এবং চাঁদাবাজি রোধ করতে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের ইজাদার শাহজালাল বাদলের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। এ সময় তিনি বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেট লিংক রোডে ইজারার শর্ত অনুযায়ী গাড়ি পার্কিং ছাড়া কোনো রকমের হকার বসানো যাবে না ও ব্যবসা করা যাবে না। এই শর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তিনি ইজারা গ্রহণ করেন, কিন্তু কিছুদিন ধরে ইজারাদার ও হকারদের মাঝে দখল বেদখলের খেলা শুরু হয়। এই বিষয়টি সমাধানে মহানগর দক্ষিণের শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের সহযোগিতা কামনা করেন তিনি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নিজস্ব। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পেছানো কল্যাণকর নয়, মন্তব্য আব্দুল্লাহ আওয়াল মিন্টুর। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ। এবং ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।